আরেকটা নতুন ভিডিওয় সবাইকে স্বাগত। আজকের আমরা সায়েন্সের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জীববিজ্ঞানের বিভিন্ন সংখ্যার জনক ও আবিষ্কারক এবং তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চলো এক এক করে জেনে নেওয়া যাক। জীবনবিজ্ঞান শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে বায়োলজি। বায়োলজি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লজিস। বায়োস কথার অর্থ হচ্ছে জীবন আর লজিস কথার অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ জীব সম্পর্কিত জ্ঞানকে জীবনবিজ্ঞান বলা হয়। বায়োলজি তথা জীববিজ্ঞানের প্রধানত দুটি শাখা রয়েছে, যথা ১ নম্বর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি, ২ নম্বর প্রাণীবিদ্যা বা জুলজি। জীববিজ্ঞানের দুটি প্রধান শাখা থাকলেও ব্যবহারিক জীবনে আরও দুটি শাখা রয়েছে। ১ নম্বর সেটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজি, ২ নম্বর হচ্ছে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। এই শাখাগুলির আবার বিভিন্ন ভাগ রয়েছে, আমরা একে একে জানব। উদ্ভিদবিদ্যা বা বোটানির জনক বলা হয় থিওফ্র্যাক্টাসকে। বর্তমানকালে অর্থাৎ আধুনিক উদ্ভিদবিদ্যার জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। যে শাখায় উদ্ভিদের সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ উদ্ভিদের বিকাশ, উৎপত্তি এবং বিনাশ সম্পর্কে আলোচনা করা হয়, সেই বিজ্ঞানকে উদ্ভিদ বিজ্ঞান বলা হয়। প্রাণীবিদ্যা বা জুওলজির জনক বলা হয় অ্যারিস্টটলকে। অ্যারিস্টটলকে আবার জীববিজ্ঞান বা বায়োলজির জনক বলা হয়। জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। আধুনিক বংশগতিবিদ্যার জনক বলা হয় ব্যাটিসনকে। যে শাখায় জীবদেহের জিনগত প্রকরণ এবং বংশগতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বলা হয়। এই জেনেটিক্স বা বংশগতি ভৌত বায়োলজি বা ফিজিক্যাল বায়োলজির একটি অংশ। পরে দেখো, ব্যাকটেরিওলজি বা ব্যাকটেরিয়ার জনক বলা হয় লিউয়েনহুককে, কারণ তিনি প্রথম বৃষ্টির জলে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেছিলেন। বর্তমানকালে বা আধুনিককালে ব্যাকটেরিওলজির জনক বলা হয় রবার্ট কোচকে। মূলত ব্যাকটেরিয়া সংক্রান্ত অধ্যয়নকে বা পড়াশোনাকে ব্যাকটেরিওলজি বলা হয়। পরবর্তী শাখা হচ্ছে ইমিউনোলজি, যার জনক হচ্ছে এডওয়ার্ড জেনার। যে শাখায় রোগ প্রতিরোধ ক্ষমতা বা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে ইমিউনোলজি বলা হয়। আমাদের গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন এই এডওয়ার্ড জেনার। এই গুটি বসন্ত রোগ হয় সাধারণত ভ্যারিওলা ভাইরাসের কারণে। পরিব্যক্তি বা মিউটেশনের জনক বলা হয় হুগো দা ফ্রিসকে। পরবর্তী শাখা হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজির জনক বলা হয় রবার্ট হুককে। সাধারণত কোষ সংক্রান্ত অধ্যয়নকে সাইটোলজি বলা হয়। রবার্ট হুক প্রথমে হোমিওপ্যাথির কর্কের ছেবিতে মৃত কোষ আবিষ্কার করেছিলেন এবং তিনি প্রথম কোষ শব্দটি ব্যবহার করেছিলেন এবং প্রথম সজীব কোষ তথা জীবিত কোষ আবিষ্কার করেছিলেন লিউয়েনহুক। চলো কোষ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। বৃহত্তম প্রাণীকোষ হচ্ছে উট পাখির ডিম এবং আমাদের মানবদেহের বৃহত্তম কোষ হচ্ছে স্ত্রী ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট। ক্ষুদ্রতম প্রাণীকোষ হচ্ছে মাইক্রোপ্লাজম গ্যালিসেপ্টিকাম। মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে শুক্রাণু বা পুরুষ গ্যামেট। মানবদেহের সবথেকে দীর্ঘতম কোষ অর্থাৎ সবথেকে লম্বা কোষ হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুকোষ বা নিউরন একটাই জিনিস, কারণ স্নায়ুকোষের গঠনগত একককে মূলত নিউরন বলা হয়। এককোষী সর্বাপেক্ষ বড় উদ্ভিদ কোষ হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। বহুকোষী উদ্ভিদদের ক্ষেত্রে সবথেকে বৃহত্তম কোষ হচ্ছে র্যামি নামক গাছের তন্তু। পরবর্তী শাখা দেখো, মাইকোলজি বা ছত্রাকবিদ্যার জনক বলা হয় পিয়ের অ্যান্টোনিও মিচেলিকে। আধুনিক মাইকোলজি বা ছত্রাকবিদ্যার জনক বলা হয় অ্যান্টন ডি বেরিকে। এই অ্যান্টন ডি বেরিকে আবার উদ্ভিদ রোগবিদ্যার জনকও বলা হয়। ছত্রাক সংক্রান্ত অধ্যয়নকে মাইকোলজি বলা হয়। পরে দেখো, মেডিসিনের জনক বলা হয় হিপোক্রেটিসকে। মানবদেহের রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন কার্ল ল্যান্ডস্টেইনার। ল্যান্ডস্টেইনার 1901 সালে এবিও ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। রক্ত সংক্রান্ত পড়াশোনাকে বা অধ্যয়নকে হেমাটোলজি বলা হয়। পরবর্তী শাখা হচ্ছে জেরন্টোলজি, যার জনক হচ্ছেন ভি কোরেনচেভস্কি। সাধারণত বার্ধক্য সংক্রান্ত অধ্যয়নকে জেরন্টোলজি বলা হয়। পরে এন্ডোক্রিনোলজির জনক বলা হয় থমাস এডিসনকে। মানবদেহের যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে তার সম্পর্কিত অধ্যয়নকে এন্ডোক্রিনোলজি বলা হয়। গ্রন্থি সাধারণত কতগুলি কোষ দ্বারা গঠিত,
যা শুধুমাত্র প্রাণী দেহে লক্ষ্য করা যায়। গ্রন্থিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। চলো এক এক করে প্রতিটা ভাগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। তোমরা আগেই জেনেছো যে গ্ল্যান্ড বা গ্রন্থিকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর গ্রন্থি হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃকরা গ্রন্থি। 2 নম্বর গ্রন্থি হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি এবং 3 নম্বর গ্রন্থি হচ্ছে মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। চলো এক এক করে প্রতিটা গ্রন্থির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। যে সকল বহিঃক্ষরা গ্রন্থি রয়েছে সেগুলি সাধারণত নালী দ্বারা যুক্ত থাকে, তাই একে সনাল গ্রন্থিও বলা হয়। অর্থাৎ এখান থেকে যে সকল পদার্থ গঠিত হয় তা সরাসরি নালীর মাধ্যমে পরিবাহিত হয়ে মানবদেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সাধারণত যে সকল বহিঃক্ষরা গ্রন্থি রয়েছে সেখান থেকে খরিত প্রধান উপাদান হলো উৎসেচক বা এনজাইম। উৎসেচক বা এনজাইম হলো একটি প্রোটিন অণু যা মানবদেহের যে সংগঠিত রাসায়নিক প্রক্রিয়াগুলো সেগুলিকে সহজতর ও ত্বরান্বিত করতে একটি জৈবিক অনুঘটক হিসেবে কাজ করে। আমাদের মানবদেহের যে সকল বহিঃক্ষরা গ্রন্থি রয়েছে তার মধ্যে সবথেকে বড় বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে যকৃৎ বা লিভার। এই যকৃৎকে আবার মানবদেহের রাসায়নিক কারখানাও বলা হয়। কয়েকটি বহিঃক্ষরা গ্রন্থি দেখো: ঘর্মগ্রন্থি, লালাগ্রন্থি, মিউকাস গ্রন্থি, যকৃৎ প্রভৃতি। পরবর্তী গ্রন্থি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এই গ্রন্থিগুলি কোনো নালী দ্বারা যুক্ত থাকে না, তাই এদেরকে অনাল গ্রন্থি বলা হয় থাকে। এই গ্রন্থিগুলি থেকে যে সকল পদার্থ ক্ষরিত হয় তা সরাসরি রক্তে গিয়ে মেশে। মানবদেহে যে সকল অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে সেখান থেকে সাধারণত হরমোন ক্ষরিত হয়। আমাদের মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি এবং সবথেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্রন্থি। এই পিনিয়াল গ্রন্থি আমাদের মস্তিষ্কে অবস্থান করে। কয়েকটি অন্তঃক্ষরা গ্রন্থি উদাহরণ দেখো: পিনিয়াল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি এবং অ্যাড্রিনাল গ্রন্থি। পরবর্তী তথা শেষ গ্রন্থির ক্যাটাগরি হচ্ছে মিশ্র গ্রন্থি। সাধারণত যে সকল মিশ্র গ্রন্থি রয়েছে তাদের মধ্যে মিশ্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেটা আবার কীরকম না, সেটা তাদের মধ্যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা 2 রকমের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেহেতু মিশ্র গ্রন্থিগুলির 2 রকমের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাই এখান থেকে 2টো বস্তু ক্ষরিত হয়, একটা হচ্ছে হরমোন আর একটা হচ্ছে উৎসেচক। মানবদেহের যতগুলো মিশ্র গ্রন্থি রয়েছে তার মধ্যে সবথেকে বড় মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্ন্যাশয়। কয়েকটি মিশ্র গ্রন্থি উদাহরণ দেখো: কিডনি, যকৃৎ, অগ্ন্যাশয় প্রভৃতি। আজকের আমাদের আলোচনার পরবর্তী সংখ্যা হচ্ছে ইকোলজি। এই ইকোলজি বিদ্যার জনক বলা হয় অ্যানস্টাইন হেকেলকে, কারণ ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এই অ্যানস্টাইন হেকেল। ভারতের ক্ষেত্রে ইকোলজি বিদ্যার জনক বলা হয় রামদেব মিশ্রকে। মূলত বাস্তুতন্ত্র সম্পর্কিত অধ্যয়নকে ইকোলজি বলা হয়। পরের শাখা হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। এই ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের শ্রেণীবিন্যাস, নামকরণ এবং তাদের চরিত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে ট্যাক্সোনমি বলে। পরে ভাইরোলজির জনক বলা হয় ম্যাটিনাস বিনজেরিনেককে। সাধারণত অণুজীব বিজ্ঞানের যে শাখায় ভাইরাস সম্পর্কে পড়াশোনা করা হয় বা গবেষণা করা হয় সেই শাখাকে ভাইরোলজি বা ভাইরাস বিদ্যা বলা হয়। পরবর্তী শাখা হচ্ছে প্যালিওন্টোলজি, যার জনক বলা হয় জর্জিয়াস কুভিয়ারকে। জীবাশ্ম সংক্রান্ত অধ্যয়নকে প্যালিওন্টোলজি বলে। পরে দেখো অ্যান্টিবায়োটিকের জনক বলা হয় স্যার আলেকজান্ডার ফ্লেমিংকে। তিনি প্রথম পেনিসিলিন নামে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। মানবদেহের রক্ত সঞ্চালন পদ্ধতির জনক বলা হয় উইলিয়াম হার্ভেকে। তিনি প্রথম রক্ত কীভাবে প্রবাহিত হয় তার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। ইলেকট্রোকার্ডিওগ্রাফি বা ইসিজির জনক বলা হয় উইলিয়াম এনথোভেনকে। পরে দেখো বিবর্তনবাদের জনক বলা হয় চার্লস ডারউইনকে। পরবর্তী তথা আজকের আমাদের আলোচনার শেষ শাখা হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ বিদ্যার জনক বলা হয় চরককে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ শাখা এবং আবিষ্কারক এবং তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওর পিডিএফটা পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ST এডুকেশনে যুক্ত থাকো।